রুমার গল্পের আসরে তোমাকে স্বাগত জানাই। আজকের গল্প দরবারি কানাড়া, লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের গল্প দরবারি কানাড়া। বাজারের থলি রান্নাঘরের দরজায় নামিয়ে 1 সেকেন্ডও তর সইল না সুখেন্দুর। উদ্গ্রীব মুখে কবিতাকে জিজ্ঞেস করল, ফোন এসেছিল? কবিতা কেটলিতে চা ছাড়ছিল, ঘাড় ঘুরিয়ে বলল, কার? আশ্চর্য, আকাশ থেকে পড়লে যেন। রিমি ফোন করেনি এখনো? আহা, আসবে তো বলেইছে, কাল রাত্রিরে তো কথা হলো। তবু কি আছে, কতবার ফোন করবে? সুখেন্দু ঠিক সন্তুষ্ট হতে পারল না। যতবারই কথা হোক, সকালে একবার মেয়ের ফোন তো সে আশা করতেই পারে। নির্ঘাত রিমি এখনো ঘুম থেকে ওঠেনি। এমনিতেই দেরিতে বিছানা ছাড়ার অভ্যাস, তার ওপর কাল যা হয়রানি গেছে বেচারার। 7 দিনের হানিমুন সেরে কোথায় সকাল সকাল ফিরে আসবে তা নয়, হাওড়াতেই পৌঁছলো প্রায় বিকেলবেলায়। কুয়াশায় ট্রেন 8 ঘন্টা লেট। কামরায় নাকি জল ছিল না, ভালো মতো খাবার জোটেনি, বাথরুম নোংরা, খুব নাজেহাল হয়েছে। প্রাণী যতই হুটোপুটির শখ থাকুক, রিমি মোটেই এসব ধকল নিতে পারে না, সুখেন্দু জানে। কবিতা চায়ের কাপ এনে রেখেছে টেবিলে, ভ্রুভঙ্গি করে বলল, ভ্যাবলারামের মতো দাঁড়িয়ে রইলে কেন? তোমার মঙ্গল গ্রহের পোশাকটি এবার ছাড়ো। সুখেন্দুর প্রাতঃভ্রমণের সাজসজ্জা নিয়ে বিদ্রূপ করাটা কবিতার স্বভাব। ব্যঙ্গটা গায়ে না মেখে সোফার হাতলে বসে জগিং শু খুলল সুখেন্দু। আনমনে বলল, আজও কিন্তু ভালো ঠান্ডা আছে। ছাই আছে, ওটা তোমার বাতিক। মাংকি কাপ, ম্যাফলার, ফুল স্লিভ সোয়েটার কিছুই তো চড়াতে বাকি রাখোনি। তারপরে ওই যে কী করে শীত টের পাও। কবিতা মুচকি হাসল। মেয়ে জামাইকে দেখে শেখো, ওরা কেমন দিব্যি গ্যাংটক ঘুরে এলো। সুখেন্দুর আঁতে লেগেছে কথাটা। গোমরা মুখে বলল, ওটা মোটেই কৃতিত্বের ব্যাপার নয়। মাঘ মাসে কেউ গ্যাংটক যায়? সৌমিক মোটেই ভালো জায়গা চুজ করেনি। তোমার মেয়ে কিন্তু লাফাতে লাফাতেই গেল। আপত্তি করার মানে হয় না বলেই সে সোনামুখ করে গেছে। বাদরে টুপিখানা খুলে ডাইনিং টেবিলে রাখল সুখেন্দু, চেয়ার টেনে বসেছে। কাপে চুমুক দিয়ে বলল, যদি পছন্দ করতে দিত তাহলে রিমি সমুদ্রের ধারে যেতে চাইত, পুরী কিংবা গোপালপুর। আই বেট। ফের সেই এঁড়ে তর্ক। কবিতা হালকা ঝেঁঝে উঠল। কোথায় যাবে ওরা আলোচনা করেনি বুঝি? আমি তো যতদূর জানি সৌমিক রিমিকে জিজ্ঞেস করেই। সুখেন্দু কাঁধ ঝাঁকালো। অবুঝকে কি বলবে? যে মেয়ে কলকাতার শীতেই কাবু হয়ে পড়ে মাত্র কবছর আগেই সুখেন্দুর বড়দিনে নৈনিতাল যাওয়ার প্ল্যানটা সে ভেস্তে দিল, সে কিনা স্বেচ্ছায় পাহাড়ে যেতে সম্মত হয়েছে। সুখেন্দুকে এ কথা মানতে হবে। গ্যাংটকে গিয়ে বিপদও তো বাঁধিয়েছিল প্রায়। জামাইয়ের সঙ্গে ফোনে বাতচিতের সময় সুখেন্দু স্পষ্ট শুনেছে হোটেলের ঘরে রিমি ঘং ঘং করে কাশছিল। ছেলেটি অবশ্য মহা ধুরন্ধর। জিজ্ঞেস করতেই বলে কিনা গলায় স্যান্ডউইচ আটকেছে। অগত্যায় রিমিকেও পরে একই সুর গাইতে হলো। দুনিয়ার কোনো বই বা নতুন বরকে মিথ্যুক প্রতিপন্ন করতে চায়। চা শেষ। ভেতরে ভেতরে এক মৃদু অস্থিরতা। সেই যে দিরাগমনে এসে একটা রাত কাটিয়ে গেল মেয়ে, তারপর 7-8টা দিন চলে গেছে।
রিমি নিশ্চয়ই এ বাড়ি আসার জন্য ছটফট করছে। খবরের কাগজখানা তুলেও রেখে দিল সুখেন্দু। হাত উসখুস করছে। রিমি কখন আসবে জানতে যাওয়া নিশ্চয়ই দোষের নয়। মেয়ের মোবাইল নাম্বারটা টিপতেই ওপারে হেঁড়ে গলা, সৌমিক। একটু হতাশ হলো কি সুখেন্দু? স্বরে অবশ্য প্রসন্নতা ঝরিয়েই বলল, কি ব্যাপার, ঘুমটুম সব ভাঙল? অনেকক্ষণ, আমার তো স্নানও কমপ্লিট। বাহ বাহ, তা রিমি কোথায়? কিচেনে, মার সঙ্গে লুচি ভাজছে। ফোনটা দেব, কথা বলবেন? বাচন ভঙ্গিটি যেন কেমন কেমন না, যেন একটা করতালি করতালি ভাব, যেন সৌমিকের ইচ্ছে অনিচ্ছের ওপরই নির্ভর করছে মেয়ের সঙ্গে সুখেন্দু বাক্যালাপ করতে পারবে কি না। সুখেন্দু গলা ঝেড়ে বলল, না না থাক, রিমি তো সকালেই এখানে। হ্যাঁ তো, আমরা তো একটু পরেই বেরোচ্ছি। পারমিতাকে ড্রপ করে দিয়ে আমি অফিস যাব। মেয়ের নামটা খট করে কানে বাজল সুখেন্দুর। রিমি যে পারমিতা স্মরণে থাকে না সবসময়। স্বর সহজ রেখেই সুখেন্দু বলল, ঠিক আছে ঠিক আছে, তাড়াহুড়োর কিছু নেই। কবিতা কাপ নিয়ে উঠে গিয়েছিল। রান্নাঘর থেকেই শুনতে পেয়েছে শ্বশুর জামাইয়ের আলাপচারিতা। সুখেন্দু ফোন রাখতেই তার গলা উড়ে এলো, আচ্ছা ব্যস্ত বাগিস তো, ফোনটা না করলে চলছিল না? গিন্নির উষ্মাকে আমল না দিয়ে সুখেন্দু বলল, তোমার মেয়ের বোধহয় আসতে দেরি হবে। শ্বশুরবাড়িতে এখন লুচি ভাজার পর্ব চলছে। বারে, একটু একটু ঘরের কাজ করবে না? এ তো আর বাপের বাড়ি নয় যে সারাক্ষণ ঠ্যাং ছড়িয়ে বসে রইলাম আর হুকুম ঝেড়ে যাচ্ছি। তাছাড়া কাল বাদে পরশু থেকে তো ওর স্কুল। তখনও কি হেঁসেলে ঢোকা থেকে ছাড়ান মিলবে? ফুরসত পেলে ঠুকবে। নবাব নন্দিনী তো নয়, মাম তো আর খোয়া যাবে না। কবিতা রান্নাঘরের দরজায় এলো। তা কাজের কথাটা হয়েছে? কি? সৌমিক কখন আসবে জিজ্ঞেস করেছ? না তো। আশ্চর্য লোক, দিরাগমনের পর জামাইয়ের এই প্রথম নেমন্তন্ন। মানুষ তো ভদ্রতা করেও একবার বলে। কবিতাকে যেন সামান্য উদ্বিগ্ন দেখালো। ছেলেটা ছুটির পরই আজ জয়েন করেছে, কখন ছাড়া পায় না পায়। যত সব আদিক্ষেতা। সুখেন্দু তেরচে চোখে বলল, আসছে তো রিমিকে নামাতে, তখন জেনে নিও। ও মা, তাই নাকি? কবিতার দৃষ্টি চলচল। দেখো দেখো, একেই বলে দায়িত্বজ্ঞান, যেটা তোমার মধ্যে বিন্দু মাত্র ছিল না। মনে আছে দিরাগমনের পর আমায় একাই বাপের বাড়ি যেতে হয়েছিল? কি বউ, বাপসরে! 29 বছর আগের ঘটনা এখনও সযত্নে পুষে রেখেছে, এবং তাই নিয়ে তুলনা দিচ্ছে কিনা জামাইয়ের সঙ্গে। এ তো রীতিমতো ইনসাল্ট। সুখেন্দু ক্ষুণ্ণ মুখে বলল, তোমার বাপের বাড়ি চন্দননগর আর আমার অফিস ডালহৌসি। তোমাকে পৌঁছে অফিসটা যাব কি করে? আর এ বাড়িতে সৌমিকের যাতায়াতের রুটে পড়ে। যুক্তি সাজিও না, এতে নেচারটা বোঝা যায়। যাকে যাক, বাজার কি এলো? ভেটকি, কই আর মাটন। কই মাছ? অফকোর্স, রিমিটা তেলকই ভীষণ ভালোবাসে। আর জামাই রাত্রির বেলা ওই কাঁটা মাছ খাবে? এমনিতেই ছেলেরা আজকাল মাছ টাছ তেমন পছন্দ করে না। খাবে না তাহলে বসে বসে রিমির খ্যাটন দেখবে? বলতে গিয়েও কথাটা গিলে নিল সুখেন্দু। হঠাৎই এক চোরা পুলকে প্রাণ থই থই। সৌমিক ছেলেটা তাকে বড্ড যন্ত্রণা দিচ্ছে। মেয়েটাকে তো কেড়ে নিলই, গিন্নি পর্যন্ত তাকে নিয়ে আহ্লাদে ডগমগু।
না, একটু আধটু জাঁতা তো বাবা জীবনকে পেতেই হয়। ডিজিটাল ক্যামেরায় তোলা মধুচন্দ্রিমার ছবিগুলো দেখাচ্ছিল রিমি। এখনও সিডি ফিডি করা হয়নি। ছোট্ট মনিটরেই ফুটে উঠেছে একের পর এক নানান ভঙ্গিমায় অজস্র রিমি। কাঞ্চনজঙ্ঘাকে পিছনে রেখে জিন্স জ্যাকেট পরা রিমি, প্রশস্ত চত্বরটায় বাহারি টুপিতে রিমি, হোটেলের বারান্দায় আষ্টে পৃষ্ঠে শালমোড়া রিমি, রুমটেক মনেস্ট্রির সামনে গায়ে সৌমিকের কোট চাপিয়ে রিমি। একা সৌমিকও আছে কয়েকটা, যুগল ফটোগ্রাফিরও কমতি নেই। কখনো রিমির হাত ধরে সৌমিক, কখনো সে বেড দিয়ে আছে রিমির কাঁধ, কোথাও সৌমিকের বুকে রিমির মাথা, কোথাও বা রিমির কোলে মাথা রেখে সৌমিক। হোটেলের শয্যায় অটোক্লিকে তোলা আরও বুঝি কিছু ঘনিষ্ঠ ছবি ছিল। পটাপট বোতাম টিপে রিমি সেগুলোকে পার করে দিল। এবার ছাঙ্গুলেকের বরফ দেখাচ্ছে, সেখানেও বরফের গোলা হাতে রিমি, সানগ্লাস চোখে সৌমিক, রিমি। দেখতে মন্দ লাগছিল না সুখেন্দুর। এক একটা ছবিতে রিমি যে কি মিষ্টি, আহা! মুখখানা অল্প ফোলা ফোলা, গালে লালচে আভা, বড় বড় চোখ দুটো যেন ঝকঝক ঝকমক। আগে সেইভাবে খেয়াল করা হয়নি। মেয়েরা বিয়ের পর ভারী সুন্দর হয়ে যায় তো। মাথাটা কেমন ঝিমঝিমও করছিল সুখেন্দুর। হঠাৎ হঠাৎ খুশি যেন উপচে পড়ছে রিমির। মাস 6-7 আগেও তো ছেলেটার কোনো অস্তিত্বই ছিল না রিমির জীবনে। তার সান্নিধ্যে রিমি কি বড্ড বেশি গদগদ নয়? একটা অচেনা ছেলে দুম করে এত আপন হয়ে গেল। কি আজব রসায়ন রে ভাই! পলকের জন্য সুখেন্দুর মনে হলো রিমিটার বিয়ে না দিলেই ভালো হতো। পরক্ষণেই কষে থমকালো নিজেকে। এ কেমন ধারার চিন্তা! ঘটা করে মেয়ের বিয়ে দিল, বরের সঙ্গে ভাব ভালোবাসা না হলে কি সুখেন্দু স্বস্তি পেত? তবু যে কেন বেভুল হয়ে যায় বারবার। মুখে একটা হাসি টেনে সুখেন্দু বলল, আর কোথায় কোথায় গেলি ছাঙ্গু আর রুমটেক ছাড়া? রিমি ঠোঁট উল্টে বলে, দূর, তোমার জামাই যা কুড়ের বাদশা, 2 দিন বেরিয়েই তার এনার্জি খতম। বলে ঢের হয়েছে, এবার হোটেলে জানলা দিয়ে শুধু কাঞ্চনজঙ্ঘা দেখো। সে কি রে, তাহলে তো বেড়ানোর আনন্দটাই মাটি। রিমির যেন তাতে এতটুকু আফসোস নেই, উল্টে ফিকফিক হাসছে। না না, অত ঠান্ডায় আর কোথায় ঘুরবো বলো? তা ঠান্ডার দেশে গেলি কেন? জবাব দেওয়ার আগেই রিমির মোবাইলে ঝংকার। মুহূর্তে সেলফোন কানে চেপে মেয়ে ফেরত। মাত্র ঘণ্টা 3 হলো এসেছে, এর মধ্যেই 4র্থবার শ্যামের বাঁশি বাজল। এটা কি বাড়াবাড়ি নয়? এই সৌমিক ছোকরার অফিসে কি কাজকর্ম থাকে না? কোম্পানি কি আজকাল ইঞ্জিনিয়ারদের বসিয়ে বসিয়ে মাইনে দেয়? আঁচলে হাত মুছতে মুছতে কবিতা এসেছে ঘরে। তারা লাগিয়ে বলল, এখনও বসে আছো? যাও স্নানটা সেরে এসো। যাচ্ছি যাচ্ছি। সুখেন্দু ভুরু বেঁকালো। ওদের এত কী কথা চলছে বলো তো? তা জেনে তোমার কি মোক্ষ লাভ হবে? বিয়ে তো আমরাও করেছিলাম, আমাদের মধ্যে তো এত ফোনাফোনি হতো না। তখন মোবাইল ছিল কি? তা বটে, এই যন্ত্রটাই একটা আপদ। মেয়ের জন্যে আজ অফিস ডুব মারলাম, অথচ তার সঙ্গে দুদণ্ড সুস্থির হয়ে কথা বলার জো নেই। বেজার মুখে বাথরুমে ঢুকে গেল সুখেন্দু। বেরিয়ে দেখল খাবার টেবিলে রিমি বাবার অপেক্ষায় বসে। ঝটপট চুল আঁচড়ে সুখেন্দুও হাজির। বলল, নে শুরু কর। হাঁসের মতো গলা বাড়িয়ে বাড়িয়ে রিমি পর্যবেক্ষণ করছে রান্নাবান্না। চোখ নাচিয়ে বলল, ওয়াও, কত কি হয়েছে! সবই তোর ফেভারিট। সুখেন্দু তাড়াতাড়ি বলে উঠল, সর্ষে ভেটকি, তেলকই,
পাঁঠার মাংস। ইস, এত কেন রাঁধতে গেলে মা? হেভি খাটুনি গেল তো। আর আমার পরিশ্রমটা বুঝি ফেল না, বেছে বেছে জিনিসগুলো যে আনলাম। বাজার করা তো তোমার নেশা বাবা, বলেই মিটিমিটি হাসছে রিমি। জানো তো, একটা মজা হয়েছে। আজই সকালে বাবা বলছিলেন। দুটো বাবাই গোল পাকিয়ে গেল। বুঝেই বোধহয় রিমি শুধরে নিয়েছে। মানে সৌমিকের বাবা বলছিলেন সৌমিক নাকি একেবারেই নেদোষ, বাজারের জানে না, ঝিঙে ঢেঁড়সের তফাৎ পর্যন্ত চেনে না। একেবারে রাম কেবলুস। তুমি ওকে একটু ট্রেনিং দিয়ে দিও তো। সৌমিকের এহেন অপদার্থতার এত ফুর্তি জায়গা কি আছে সুখেন্দুর মগজে ঢুকল না। তবে একটা ক্ষেত্রে অন্তত মেয়ে তাকে বেশি মূল্য দিচ্ছে ভেবে আত্মপ্রসাদ জাগল যেন। প্রফুল্ল চিত্তে গল্প চালাচ্ছে টুকটাক, ট্রেনের দুর্গতি, হোটেলের হালচাল, ছাঙ্গুর হাড় হিম করা শীত। আবার রিমির মোবাইল ঝনঝন। খপ করে ফোন তুলেছে মেয়ে। সুখেন্দু বেশ বিরক্ত বোধ করল। সময় অসময়ে জ্ঞান নেই ছেলেটার। সবে রিমি কই মাছ ধরেছে, এখন যদি গলায় কাঁটা লেগে যায়। চাপার স্বরে কী বকবকম হলো কে জানে। ফোন ছেড়ে রিমি লাজুক হেসে বলল, উফ, বড্ড জ্বালাচ্ছে। আহা, ফাঁক পেলে একটু বউয়ের সঙ্গে কথা বলতে ইচ্ছে করবে না? কবিতা রঙ্গ করল। সঙ্গে পুটুস হুল। সবাই কি আর তোর বাবার মতন রসকসহীন? আবার সেই তুলনা। সুখেন্দুর মেজাজ খিচড়ে গেল। আহার সেরে মেয়েকে বলল, খেয়ে উঠে ঘরে আয়, বাপ বেটিতে একটু আড্ডা মারি। এক্ষুনি? রিমির কণ্ঠে ক্ষীণ আপত্তির সুর। ভাবছিলাম একটু গড়িয়ে নেব। সে কি, তুই আবার কবে থেকে দুপুরে ঘুমোস? স্লাইট অভ্যেস মতন হয়ে গেছে। সৌমিক তো অনেক রাত অবধি জাগে, তাই আমাকেও। পরশু থেকে তো স্কুলই শুরু হয়ে যাবে, এক দুদিন একটু শোক করে নি। ঈষৎ আহত মুখে উঠে গেল সুখেন্দু। মেয়ে আসার উত্তেজনায় খবরের কাগজটা পড়া হয়নি। বিছানায় আধশোয়া হয়ে উল্টে পাল্টে দেখছে। কিছুক্ষণ পর ঘরে কবিতা। চোখ পাকিয়ে বলল, তোমার বুদ্ধিশুদ্ধি আর কবে হবে গো? বোঝো না কেন মেয়ে দুপুরে ঘুমোচ্ছে? আমার বোঝার দরকার নেই। পেঁচার মতন মুখ করো না তো। কবিতা ধপ করে খাটে বসেছে। রহস্য ফাঁক করার ভঙ্গিতে বলল, যাই বলো, আমাদের ছেলে সিলেকশন কিন্তু পারফেক্ট হয়েছে। কি করে জানলে? তোমার মেয়ের কাছ থেকে বলছিল ফ্যামিলিটা খুব ভালো, শ্বশুর শাশুড়ি ভীষণ অ্যাফেকশনেট। রিমিকে তো বলেই দিয়েছে তুমি বউ নও, বাড়ির মেয়ে, আপনি আজ্ঞের দরকার নেই, আমাদেরকে তুমি তুমি করবে। পোশাক আশাকের ব্যাপারেও একদম ওপেন। রিমির কোনো ড্রেসেই আপত্তি নেই, শুধু আত্মীয় স্বজন এলে শাড়ি কিংবা সালোয়ার কামিজ, অন্তত প্রথম বছরটা। আর সৌমিকের সঙ্গে তো রিমির দারুণ মিলমিশ হয়েছে। সে তো ওদের ছবি দেখেই মালুম হয়। একটু ছবিতে আর কতটুকু ধরা পড়ে, কায়দা করে বাকিটা জেনে নিলাম। জানার আর আছেটা কি? নেই ওদের দাম্পত্য সম্পর্কটা কেমন হলো, মানে কনজুগাল লাইফ। কবিতা মটাস করে চোখ টিপল। আভাসে ইঙ্গিতে যা বুঝলাম সব ঠিকঠাকই চলছে, রিমি হ্যাপি। সহসা সুখেন্দুর শিরদাঁড়ায় বৈদ্যুতিক ঝটকা। একটা আদিম দৃশ্য ঝলসে উঠেছে চোখে। তার আদরের রিমি
যে কিনা এককালে বাবার গলা না জড়িয়ে ঘুমোতে পারত না, সে আজ কি অস্বস্তিকর চিন্তা। জোরে জোরে মাথা ঝাঁকালো সুখেন্দু। খাটের ধারে গ্যাংটক থেকে আনা রিমির উপহারগুলো গড়াগড়ি খাচ্ছে। বড় এলাচের প্যাকেট, দেওয়ালে ঝোলানোর কাঠের ড্রাগন, শুভেন্দুর জন্য একটা উইনচিটার, একখানা দেখুন বাহার কুকরি। ওই কুকরিতেই যেন চোখটা গেঁথে গেল সুখেন্দুর। রাতে জামাইয়ের জন্যে রান্না হয়েছে আরেক প্রস্থ। মাছের চপ, পোলাও, মুচমুচে পরোটা। সুখেন্দুকে ঠেলা মেরে মেরে কবিতা রাবড়িও আনালো এক ভাঁড়। শেষ পাতে মিষ্টি খেতে ভালোবাসে ছেলেটা, বলেছে রিমি। তা আনাজপাতি না চিনুক, ভোজনে সৌমিক রীতিমতো দরো। কই মাছ না খাওয়ার ঘাটতিটুকু সে মাংসতে পুষিয়ে নিল। রাবড়ির প্লেটও চেটেপুটে সাফ। ভরপেট সাঁটিয়ে বসেছে সোফায়, আয়েস করে মৌরি চিবোচ্ছে। হঠাৎই ঘড়ি দেখে বলল, এবার তাহলে আমরা রওনা দিই। সত্যি আর আটকানোর কোনো মানেই হয় না। 9:45 বাজে, ছেলে মেয়ে দুটো সেই বেহালা ফিরবে। তাছাড়া সৌমিকের সঙ্গে তেমন জমছেও না সুখেন্দুর। রিমিকে 17 বার ফোন করে বাক্যের ফুলঝুরি ছোটায়, কিন্তু শ্বশুরবাড়ি এসে যেন মুখে কুলুপ। নিজের সম্পর্কে তো কিছু বলতেই চায় না, অফিস টফিসের আলোচনাতেও অনীহা। কাহাতক একা বকে যায় সুখেন্দু। হঠাৎ সুখেন্দুর একটু রসিকতার বাসনা জাগল। হালকাভাবে বলল, রিমি আজ থেকে যাক না। সুখেন্দু ভেবেছিল প্রস্তাবটায় মুখ শুকিয়ে আমসি হয়ে যাবে সৌমিকের। যাব বাবা, কোনো হেলদোলই নেই। দিব্যি মাথা দুলিয়ে বলে দিল, ব্যাস তো থাকুক, পরশু নয় এখান থেকেই সোজা স্কুলে যাবে। কিন্তু কী কাণ্ড! রিমির মুখে মেঘ। দুহাত নেড়ে বলে উঠল, না গো বাবা, আজ আমি যাই। কাল রান্নার লোকটা ছুটি নিয়েছে, মাকে সব একা হাতে করতে হবে। সকালে সৌমিকের অফিসে বেরোনো আছে। একটা কারণও তেমন জোরদার ঠেকল না সুখেন্দুর। পুরো 2 সপ্তাহ পেরোয়নি রিমি শ্বশুরবাড়ি গেছে। তার মধ্যে 8টা দিন তো হানিমুনেই কাটল। এখনই রিমির বিহনে একদিনে চোখে অন্ধকার দেখবে শাশুড়ি? রিমি যখন ছিল না, সৌমিকও কি অফিস যায়নি? কই, নিজের বাবা মার কথা তো এভাবে ভাবছে না মেয়ে। বাবার পাংশু মুখখানা এতক্ষণে বুঝি নজরে পড়েছে রিমির। সুখেন্দুর কাছে এসে তরল গলায় বলল, আমার এ বাড়িতে থাকাটা কোনো ব্যাপার নাকি বাবা? যখন খুশি চলে আসতে পারি। হয়তো স্কুল থেকে দুম করে এসে গেলাম, কিংবা ছুটি ছাটায় পুরো দিনটাই এখানে স্পেন্ড করলাম, একা কিংবা আমরা দুজনে। সৌমিকও তালে তাল দিল, অবশ্যই সে তো করাই যায়। শুনে নিলে। রিমি সুখেন্দুর চুল ঘেঁটে দিল, তাহলে আজ আসি। নাচতে নাচতে উঠতে উঠতে বরের বাহনে চেপে গেল রিমি। সুখেন্দু স্থির দাঁড়িয়ে, পাশে কবিতা। মিয়নো গলায় কবিতা বলল, আরও তো মেয়ে মেয়ে করো না তো, মানার চেষ্টা করো, মেয়ে এখন পর হয়ে গেছে। সুখেন্দু চুপ। বিয়ের পরদিন শ্বশুরবাড়ি যাওয়ার আগে মেয়েটা খুব কান্নাকাটি করেছিল। সুখেন্দুর বুকটা বিলকুল ফাঁকা হয়ে গিয়েছিল তখন। আজ এই হাসতে হাসতে চলে যাওয়াটা আরও নিষ্ঠুর, আরও দুঃসহ। এবার যেন সত্যি সত্যিই শূন্য হয়ে গেল বাড়ি। গল্পটি শোনার জন্য অনেক ধন্যবাদ। অপেক্ষা করবেন পরবর্তী গল্পের জন্য।